আসসালামু আলাইকুম। আজ আমরা গ্রামারের যেই বিষয়টা জানব তা হলো ইংলিশ সেন্টেন্সের যেই গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলো আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। ইংলিশ সেন্টেন্সের এলিমেন্টগুলোর মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল আছে। তো এই 5টি এলিমেন্ট সম্পর্কে আজ আমাদের আলোচনা। তো the elements of sentence, the element of English sentence. তো ইংলিশ সেন্টেন্সের আমরা 5টা এলিমেন্ট সাধারণত পেয়ে থাকি: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব। এই 5টি সেন্টেন্স এলিমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইংলিশ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইংলিশ সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই জরুরি। তো সাবজেক্ট হিসেবে কি আসবে? সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, অথবা প্রোনাউন আসতে পারে। অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, প্রোনাউন এই জাতীয় শব্দ আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আনব। ভার্ব হিসেবে আমরা কখনো কখনো শুধু অর্ডিনারি ভার্ব নিয়ে আসব, যেমন ডু, গো, এর টেন্স অনুযায়ী ফর্ম প্রয়োগ করতে হবে। আবার কখনো আসতে পারে অক্সিলারি প্লাস ভার্ব, যেমন হ্যাভ ডান, ইজ গোয়িং, এই জাতীয় আমরা নিয়ে আসব। আর এই বিষয়গুলো আমরা আলোচনা করছি রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে রাইট ফর্মস অফ ভার্ব এই টপিকে। তো অবজেক্ট হিসেবেও আমরা নাউন ফ্রেজ, প্রোনাউন নিয়ে আসব। আর কমপ্লিমেন্ট হিসেবে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজ, অথবা নাউন ফ্রেজ নিয়ে আসব। অ্যাডভার্বিয়াল হিসেবে আমরা অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, কখনো কখনো নাউন ফ্রেজও অ্যাডভার্বিয়াল হিসেবে আসবে। ইংলিশ জানার জন্য, ইংলিশ শেখার জন্য আমাদের গ্রামারের প্রতিটি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রয়োজন। তো অ্যাডভার্বিয়াল সম্পর্কে আমাদের আরেকটা নতুন ভিডিও আসবে। কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং অ্যাডভার্বিয়াল সম্পর্কে প্রাথমিক ধারণা এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। তো
সাবজেক্ট। সাবজেক্ট কি, কাকে আমরা সাবজেক্ট হিসেবে আনব? অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে যে বিষয়ে আমরা বলার চেষ্টা করব সেটাই সাবজেক্ট, অর্থাৎ যার সম্পর্কে আমরা বর্ণনা করব সেই সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি কোনো ভার্বকে নিয়ে আসতে চাই আমরা, তখন আমরা ইনফিনিটিভ ক্লোজ অথবা জিরান ক্লোজ হিসেবে নিয়ে আসি। যেমন টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ডুইং দি ওয়ার্ক ইজ সিমস হার্স, এই জাতীয় আমরা নিয়ে আসতে পারি। তো সাবজেক্ট 1 নম্বরে যে বিষয়, প্রসঙ্গ, ঘটনা সম্পর্কে বর্ণনা করা, অর্থাৎ যে বিষয়, প্রসঙ্গ, ঘটনা বা ঘটনা সম্পর্কে বর্ণনা করা হয় তাকে আমরা কি সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। যেমন ফুটবল ইজ প্লেড, এখানে ফুটবল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আই অ্যাম নট গুড, আই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হি গোস টু ঢাকা, হি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পর্কে বর্ণনা করা হয়। অর্থাৎ যে বিষয় বর্ণনা করা হবে তাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। সেই বিষয়টা যদি ভার্ব হয় তখন ভার্বের নাউন ফর্ম, সেই বিষয়টা যদি কোনো অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা হয় তখন তার নাউন ফর্ম আমরা নিয়ে আসব। সাধারণত নাউন ফ্রেজ এবং প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে আনি আমরা। আর যদি অ্যাডজেক্টিভ ভার্ব হয় তাদের নাউন ফর্ম আমাদের প্রয়োগ করতে হবে সাবজেক্টের স্থানে। 2 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অ্যাক্টিভ এর ক্ষেত্রে যে ক্রিয়া সম্পাদন করি, অ্যাক্টিভের ক্ষেত্রে কি যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ এখানে সাবজেক্ট ইজ রেসপন্সিবল ফর ডুইং দি ওয়ার্ক, অন আই অ্যাম প্লেইং, এখানে আই খেলা করার জন্য অবশ্যই রেসপন্সিবল। মাই সিস্টার ইজ কুকিং, রান্না করার জন্য মাই সিস্টার রেসপন্সিবল। অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট এজেন্ট হিসেবে কাজ করবে। তো সাবজেক্ট 2টা ক্ষেত্রে প্রয়োগ করব। সাবজেক্ট যে বিষয়, প্রসঙ্গ, ঘটনা সম্পর্কে বলা হয় তাকে আমরা বাক্যের সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, এবং যে ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ ক্রিয়া সম্পাদনের জন্য দায়ী তাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। অর্থাৎ সাবজেক্টের পজিশন সিম্পল সেন্টেন্সে আমার শুরুতে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব। ভার্ব সাবজেক্টের পরেই অবস্থিত, সাবজেক্ট এর পরেই ভার্ব ফ্রেজ। আর ভার্ব ফ্রেজ নিয়ে আমরা যে আলোচনা করছি সেটা রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 5-এ আলোচনা করা হবে বিস্তারিত। তো এই বিষয়ে এখানে আর আলোচনা হবে না। আমরা অবজেক্ট হিসেবে কাকে আনি? অবজেক্ট কি? অর্থাৎ যে
বিষয়কে আশ্রয় করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে আমরা অবজেক্ট বলবো। হি প্লে ফুটবল। এখানে হি সাবজেক্ট, ফুটবলকে কেন্দ্র করে ক্রিয়া সম্পাদন করছে, তাই ফুটবল এখানে অবজেক্ট। অর্থাৎ যাকে আশ্রয় করে, যাকে অবলম্বন করে সাবজেক্ট ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলবো? অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট কার পরে আসবে? অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের পরে আসবে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হলো যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। হি gives me a book। এখানে অবজেক্ট দুইটা, একটা ইনডিরেক্ট অবজেক্ট আর একটা ডিরেক্ট অবজেক্ট। মি ইনডিরেক্ট অবজেক্ট এবং এ বুক ডিরেক্ট অবজেক্ট। যখন আমার ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট একসাথে আসবে তখন ইনডিরেক্ট অবজেক্ট আগে আসবে, এবং মি এবং এ বুক এই দুইটাকে কেন্দ্র করেই হি দেওয়া অর্থাৎ গিভের কাজটা সম্পূর্ণ করছে। কিন্তু যদি আমরা হি গিভস এ বুক লিখি তখন আমরা টু লিখব, টু মি। অর্থাৎ তখন ইনডিরেক্ট অবজেক্টটা আমরা পরে প্রিপোজিশন যুক্ত করে লিখতে হবে, আর শুরুতে লিখলে প্রিপোজিশন লেখার প্রয়োজন নেই। তো আমরা দুইটা ওয়েতেই আমরা অবজেক্ট প্রয়োগ করতে পারবো যখন ডবল অবজেক্ট আসবে। এক, হি গিভস মি এ বুক, অথবা হি গিভস এ বুক টু মি। কমপ্লিমেন্ট। ইংলিশ সেন্টেন্সের 4 নাম্বার যেই এলিমেন্ট সেটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই ধরনের হতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট এবং অবজেক্টের কমপ্লিমেন্ট। যখন লিঙ্কিং ভার্বের পরে আমরা কমপ্লিমেন্ট প্রয়োগ করব, নাউন অথবা অ্যাডজেক্টিভ, তখন সেটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হয়। I am a student। এখানে বি ভার্ব লিঙ্কিং ভার্ব, বি, অ্যাপিয়ার, ফিল এই জাতীয় শব্দ লিঙ্কিং ভার্ব হিসেবে আসে, তখন আমার সাবজেক্ট সম্পর্কেই পরবর্তী ভার্বের পরের নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ দিয়ে আমার সাবজেক্ট সম্পর্কেই বর্ণনা করবে, অর্থাৎ সাবজেক্টকে মডিফাই করবে অথবা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত গুণ প্রকাশ করবে। আর এজন্য আমরা একে কমপ্লিমেন্ট বলি। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্বের পরে হবে। এছাড়াও আমি এখানে একটা নাউন ফ্রেজ ইউজ করছি, আমরা একটা অ্যাডজেক্টিভের উদাহরণ নিতে পারি। The bird is beautiful। তো এখানে বিউটিফুল না লিখে আমি লিখতে পারতাম ভেরি বিউটিফুল। তো আমরা নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভকে অবশ্যই কমপ্লিমেন্ট হিসেবে আনব যখন আমার ডিটারমিনার্স, কোয়েন্টিফায়ার এবং ডিটারমিনার্স, কোয়েন্টিফায়ার যুক্ত কোনো নাউন থাকবে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকবে তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলবো। আর যখন শুধু একটা ওয়ার্ড থাকবে তখন সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর অ্যাডভার্বিয়াল দিয়ে সময়, স্থান, ম্যানার, উপায়, ধরন, পন্থা বোঝায়। অ্যাডভার্বিয়াল হিসেবে প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল আসে। যেমন I give
him this book respectfully. এখানে রেসপেক্টফুলি সম্মানের সহিত অ্যাডভার্বিয়াল, যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। আই গো দেয়ার টু at 5 PM। এখানে at 5 PM প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করছে। তো আমরা নাউন ফ্রেজও আনতে পারি, যেমন হি উইল কাম নেক্সট ডে। এই নেক্সট ডে এখানে নাউন ফ্রেজ বাট সময় বুঝাইছে, তাই এটা অ্যাডভার্বিয়াল। তো অ্যাডভার্বিয়াল হিসেবে কি আসবে? নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং আমার কিছু অ্যাডভার্ব। সাধারণত অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে, আর এগুলো দিয়ে সময়, স্থান, ম্যানার, পন্থা, উপায়, ধরন এই জাতীয় অর্থ দিবে। তো আমরা এই 5টি এলিমেন্ট সম্পর্কে ধারণা পেলাম। তো এরপরের ক্লাসে আমরা যেটা জানবো তা হলো সেন্টেন্স প্যাটার্ন। এই 5টি এলিমেন্ট প্রয়োগ করে কিভাবে সেন্টেন্স প্যাটার্ন করা যায় সেই বিষয়ে জানতে পারব। তো আমরা কিছুটা ধারণা নিতে পারি। সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে আমরা যখন কথা বলবো, বিশেষত বিবৃতিমূলক বাক্য তৈরি করব, কোনো কিছু বর্ণনা করব, তখন প্রথমে আমরা সাবজেক্ট প্রয়োগ করব, এরপরে ভার্ব ফ্রেজ প্রয়োগ করব। ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট নিয়ে আসব, অবজেক্টের পরে কখনো কখনো অ্যাডভার্বিয়াল আসতে পারে। অবজেক্ট যেমন দে প্লে ফুটবল। এরপরে আমরা নিয়ে আসতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। যেমন I am a student। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। যেমন I am going to ঢাকা। তো আমরা এই 3টা প্যাটার্ন হলো ইংলিশের বেসিক প্যাটার্ন। তো এই 3টা